বুকের বাঁ দিকটায় একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে, তাই না বন্ধু? মনে হচ্ছে নিজের সমস্ত ক্ষোভ, সমস্ত রাগ ওই মানুষটার মুখের ওপর উগরে দিয়ে আসি। মনে হচ্ছে এখনই ফোনটা হাতে নিয়ে ওকে সমস্ত সোশ্যাল মিডিয়া, সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়ে প্রমাণ করে দিই যে আমার জীবনে ওর আর কোনো অস্তিত্ব নেই। অথবা এমন কিছু একটা করি, এমন কোনো চরম প্রতিশোধ নিই যাতে ও ঠিক ততটাই কষ্ট পায় যতটা কষ্ট আজ রাতে তুমি পাচ্ছ। ও যেন তোমাকে হারানোর যন্ত্রণায় ডুকরে ডুকরে কাঁদে। যদি তোমার মনের ভেতরে এই মুহূর্তে এই তীব্র ঝড়টা চলতে থাকে, তবে আমি তোমাকে বলবো একবার একবার শুধু একবারের জন্য চোখটা বন্ধ করে একটা গভীর শ্বাস নাও। কারণ তুমি এই মুহূর্তে রাগের বশে এমন একটা ভুল করতে চলছো যা ওকে কাঁদানোর বদলে ওর অহংকারকে আরো হাজার গুণ বাড়িয়ে দেবে। আজ আমরা মনস্তত্ত্বের এমন এক অন্ধকার এবং গভীর তত্ত্বে প্রবেশ করব যা হয়তো এর আগে তুমি কখনোই শোনোনি। আজ তুমি জানবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে তীক্ষ্ণ এবং সবচেয়ে নির্মম প্রতিশোধের নাম কোনো গালাগাল নয়, কোনো ব্লক করা নয়। এর নাম হলো পরম উপেক্ষা বা ইগনোর করা। তুমি ভাবছো ওকে ব্লক করে দিলে বা ওর সাথে ঝগড়া করলে তুমি জিতে যাবে। চলো মানুষের মস্তিষ্কের একদম গভীরে গিয়ে দেখি, তুমি যখন কাউকে ব্লক করো তখন সাইকোলজিক্যালি আসলে কি ঘটে। তুমি যখন ওই মানুষটাকে ব্লক করছো তখন তুমি ভাবছো তুমি খুব শক্তিশালী একটা পদক্ষেপ নিলে, কিন্তু সত্যিটা কি জানো? মনোবিজ্ঞানের ভাষায় ব্লক করাটা হলো মানুষের দুর্বলতার সবচেয়ে বড় স্বীকারোক্তি। ব্লক বাটনটা কোনো অস্ত্র নয়, এটা হলো একটা ঢাল। আর ঢাল কারা ব্যবহার করে? যারা আক্রমণকে ভয় পায়। তুমি যখন কাউকে ব্লক করো তুমি কিন্তু ওই নিজের অবচেতন মনকে এবং সেই মানুষটাকে একটা ক্লিয়ার মেসেজ দাও, দেখো তোমার উপস্থিতি আমাকে আজও এতটাই বিচলিত করে, তোমার একটা মেসেজ বা তোমার একটা ছবি আমার ভেতরে আজও এতটাই ঝড় তোলে যে আমি নিজের মনকে সামলাতে পারছি না, তাই নিজেকে বাঁচানোর জন্য আমি তোমাকে ব্লক করতে বাধ্য হচ্ছি। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, তুমি কি সত্যিই ওকে ব্লক করে নিজের শান্তি প্রমাণ করছো, নাকি ওর কাছে নিজের দুর্বলতা জলের মতো পরিষ্কার করে দিচ্ছ? ও যখন দেখবে তুমি ওকে ব্লক করছো তখন ও কিন্তু কাঁদবে না, উল্টে ওর ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই ঘটে, তুমি জানতে পারো না কিন্তু সেটাই ঘটে। ও নিজের বন্ধুদের কাছে গিয়ে খুব গর্ব করে বলবে, জানিস ও আমাকে সহ্য করতে না পেরে ব্লক করে দিয়েছে, ও আজও আমাকে ভুলতে পারিনি, আজও আমাকে নিয়ে পাগলের মতো ভাবে। তুমি নিজের হাতে তোমার অপমানের প্রতিশোধ নেওয়ার বদলে ওর মাথায় অহংকারের মুকুট পরিয়ে দিলে। তাহলে এবার আসি প্রতিশোধের কথায়। তুমি ভাবছো ওকে বুঝিয়ে দেবে, তাই না, যে ও কি হারিয়েছে, ওকে ওর ভুল প্রমাণ করবে, তাই তো? প্রাচীন গ্রিসের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এবং স্টোয়িক মতবাদের জনক এপিকটেটাস 1000 বছর আগে একটা চরম সত্যি কথা লিখে গিয়েছিলেন। কি বলেছিলেন? কেউ তোমাকে অপমান করতে পারে না যদি না তুমি সেই অপমানটাকে গ্রহণ করো। তুমি যখন কারুর কথায় বা কাজে প্রতিক্রিয়া বা রিয়াক্ট দেখাও, তুমি আসলে তোমার নিজের মনের চাবিটা তার হাতে তুলে দাও। তুমি যখন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো তখন তুমি প্রমাণ করো যে ওই মানুষটা আজও তোমার চিন্তাভাবনা, তোমার ইমোশন এবং তোমার জীবনের স্টিয়ারিং হুইলটা ধরে বসে আছে। তুমি তোমার মহামূল্যবান সময়, তোমার মেধা, তোমার ব্রেনের শক্তি সবকিছুকে খরচ করছো এমন একটা মানুষের পেছনে যে তোমার এক ফোঁটা চোখের জলেরও যোগ্য নয়। কথাটা শুনতে খারাপ লাগছে, তাই না? এটাই সত্যি, ও তোমার এক ফোঁটা চোখের জলেরও যোগ্য নয়। প্রতিশোধ নেওয়ার অর্থ হলো তুমি আজও ওর সাথে কোনো না কোনো অদৃশ্য সুতোয় বাঁধা আছো, তুমি আজও ওর কাছে একটা রিয়াকশন বা প্রতিক্রিয়া চাইছো। আর মানুষের সাইকোলজি হলো তুমি যতক্ষণ কারুর কাছে কিছু চাইবে সে ততক্ষণ নিজেকে তোমার চেয়ে অনেক ওপরে কেউ বলে মনে করবে। তাহলে এর সমাধান কি? কিভাবে ওর আত্মাকে কাঁদানো যায়? এর একটাই সমাধান, ইমোশনাল ডেথ বা মানসিক মৃত্যু। তোমাকে ওর কাছে একটা জ্যান্ত লাশ হয়ে যেতে হবে। তুমি হাসপাতালে ইসিজি মেশিন নিশ্চয়ই দেখেছো। একটা মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ ওই মেশিনের সবুজ লাইনটা ওপরে ওঠে আবার নিচে নামে। তোমার রাগ, তোমার অভিমান, তোমার ব্লক করা, আনব্লক করা, তোমার প্রতিশোধ স্পৃহা, এগুলো হলো ওই ইসিজি মেশিনের ওঠা নামা। তুমি যতক্ষণ এই রিয়াকশনগুলো দিচ্ছ ও খুব ভালো করেই জানে যে তোমার বুকের ভেতরে ওর জন্য স্পন্দনটা আজও চলছে, তুমি আজও ওর হাতের মুঠোয় আছো। কিন্তু যখন একটা মানুষ মারা যায় তখন ওই ইসিজি মেশিনের লাইনটা একেবারে সোজা একটা সরল রেখায় পরিণত হয়।
কোনো ওঠানামা নেই, কোনো স্পন্দন নেই, একদম স্তব্ধ, পিন পতন নীরবতা। আজ এই রাত থেকে তোমাকে ওর জন্য ঠিক ওই ইসিজি মেশিনের ফ্ল্যাট লাইন বা মৃত সরলরেখা হয়ে যেতে হবে। তোমার তরফ থেকে ওর দিকে আর কোনো দিন কোনো ইমোশন যাবে না, না কোনো রাগ, না কোনো ভালোবাসা, না কোনো ঘৃণা, কিচ্ছু যাবে না। ও তোমার সোশ্যাল মিডিয়ায় যেমন ছিল তেমনি পড়ে থাকবে। রাস্তার ধারের একটা সাধারণ ল্যাম্পপোস্টে বা একটা ইটের টুকরোকে দেখে তোমার যেমন কোনো অনুভূতি হয় না, ওকে দেখেও তোমার ঠিক ততটাই অনুভূতি হবে, অর্থাৎ অনুভূতিহীন, অনুভূতি শূন্য। তুমি একটা ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর হয়ে যাবে। মহাকাশের ব্ল্যাক হোল কখনো চিৎকার করে নিজের অস্তিত্ব প্রমাণ করে না, সে অত্যন্ত শান্ত হয়ে নিজের জায়গায় বসে থাকে। কিন্তু তার এই চরম স্তব্ধতা আর শূন্যতার সামনে যখন কোনো বিশাল নক্ষত্র বা অহংকারী গ্রহ চলে আসে, তখন ব্ল্যাক হোল তার সমস্ত আলো, সমস্ত অহংকারকে নিজের ওই অনন্ত শূন্যতার ভেতরে শুষে নিয়ে তাকে চিরকালের মতো নিশ্চিহ্ন করে দেয়। তোমাকে ওই ব্ল্যাক হোল হতে হবে। ও যদি তোমার সামনে দিয়ে হেঁটেও যায়, তুমি এমনভাবে পাশ কাটিয়ে চলে যাবে যেন তোমার চোখের সামনে দিয়ে কোনো রক্তে মাংসের মানুষ নয়, একটা অদৃশ্য হাওয়া বয়ে গেল। ও যদি মেসেজ করে, সেই মেসেজটা মাসের পর মাস সিন না হয়ে পড়ে থাকবে, ঠিক যেমন আমাদের ইনবক্সে কোম্পানির অপ্রয়োজনীয় মেসেজগুলো পড়ে থাকে। তুমি যখন ওর সামনে এই পরম উপেক্ষার বা ইগনোর মহাশূন্যতা তৈরি করবে, তখন তুমি কি জানো ওর ব্রেনের ভেতরে ঠিক কি ঘটবে? জানো কি? ও তো ভেবে বসে আছে যে তোমার জীবনের পুরো কন্ট্রোলটা ওর হাতে। ও ভেবেছিল তুমি ওকে ছাড়া এক পাও চলতে পারবে না, কিন্তু যখন ও দেখবে যে তুমি বিন্দুমাত্র কোনো রিয়াকশন দিচ্ছ না, তখন ওর মস্তিষ্কের একদম গভীরে শুরু হবে নার্সিস্টিক ইনজুরি বা অহংকারের চরম পতন। মনোবিজ্ঞানের ভাষায় যারা অন্যকে ঠকিয়ে ইমোশন নিয়ে খেলা করে বা অবহেলা করে আনন্দ পায়, তারা আসলে ভেতরে ভেতরে চরম আত্মবিশ্বাসহীনতায় ভোগে। তাদের নিজেদের কোনো দাম নেই, তাদের বেঁচে থাকার একমাত্র জ্বালানি হলো অন্যের দেওয়া মনোযোগ। তুমি যখন কারোর প্রতি রেগে দাও বা রাগ দেখাও, তখন তুমি আসলে তাকে বিশাল একটা গুরুত্ব দিচ্ছ। রাগ হলো ভালোবাসারই একটা বিপরীত রূপ, কারণ রাগের ভেতরেও একটা তীব্র আবেগ লুকিয়ে থাকে। কিন্তু ইগনোর বা উপেক্ষা, এটা হলো সম্পূর্ণ আলাদা একটা মাত্রা। এখানে কোনো আবেগ নেই, আছে শুধু এক বরফের মতো ঠান্ডা শূন্যতা। ফরাসি দার্শনিক জন পল সর্ত্রে তার অস্তিত্ববাদের দর্শনে একটা ভয়ঙ্কর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ অন্যের চোখে বা দৃষ্টিতে, দ্য লুকের মাধ্যমে নিজের অস্তিত্বকে উপলব্ধি করে। মানে অন্যেরা যেভাবে তাকে দেখে, মানুষ সেভাবেই নিজেকে উপলব্ধি করে। তুমি যখন কাউকে গুরুত্ব দিয়ে দেখো, তখন তুমি তার অস্তিত্বকে স্বীকৃতি দাও। আর আজ তুমি যখন ওর দিকে থেকে তোমার ওই স্বীকৃতি বা গুরুত্ব দেওয়ার দৃষ্টিটা পুরোপুরি সরিয়ে নেবে বা নিচ্ছ, তখন সাইকোলজিক্যালি তুমি ওর অস্তিত্বটাকেই অস্বীকার করছো। ওর ব্রেন বুঝতে পারবে না যে ওর কি করা উচিত। ও প্রথমে ভাববে তুমি হয়তো নাটক করছো। ও অপেক্ষা করবে তোমার একটা মেসেজের জন্য, তোমার একটা দুঃখের স্ট্যাটাসের জন্য। কিন্তু দিন যাবে, সপ্তাহ হয়ে যাবে, মাস যাবে, যখন ও দেখবে তোমার তরফ থেকে নিস্তব্ধতা ছাড়া আর কিছুই আসছে না, তখন ওর ওই সাজানো ইগোর প্রাসাদে ফাটল ধরতে শুরু করবে। চিকিৎসা বিজ্ঞানে একটা অদ্ভুত রোগের কথা বলা হয়, যাকে বলা হয় ফ্যান্টম লিম্ব সিনড্রোম। ঠিক আছে? যখন কোনো মানুষের হাত বা পা কেটে বাদ দেওয়া হয়, তখন সেই মানুষটা অনেক দিন পর্যন্ত ওই কাটা যাওয়া হাত বা পায়ের ব্যথা অনুভব করে। অঙ্গটা শরীরে নেই, অথচ ব্রেন সিগন্যাল দিচ্ছে যে সেখানে একটা অঙ্গ আছে এবং তাতে তীব্র যন্ত্রণা হচ্ছে। তোমার এই পরম উপেক্ষা বা ইগনোরও ওর মস্তিষ্কে ঠিক ওই ফ্যান্টম লিম্বের মতো কাজ করবে। ও তোমাকে ওর জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু ওর অবচেতন মন আজও তোমার ওই মনোযোগটার উপর নির্ভরশীল। তুমি যখন হঠাৎ করে তোমার এই সেই মনোযোগ, তোমার চোখের জল, তোমার আবেগ পুরোপুরি বন্ধ করে দিয়ে একটা পাথরের মতো নিষ্ক্রিয় হয়ে যাবে, তখন ওর ব্রেনে ওই শূন্যস্থানটাই একটা তীব্র যন্ত্রণা অনুভব করবে। ও রাস্তায় অন্য মানুষের ভিড়ে তোমাকে খুঁজবে। ও নিজের নতুন সম্পর্কের মধ্যে তোমার ওই নিঃস্বার্থ ভালোবাসাটা হাতড়ে বেড়াবে, কিন্তু ও শুধু একটা মহাশূন্যতা ছাড়া আর কিছুই পাবে না। এরপর শুরু হবে ওর ব্রেনের তৃতীয় বা সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়, কগনিটিভ ডিস্টেন্স বা চরম মানসিক বিভ্রান্তি। মানুষ যখন তার নিজের বিশ্বাসের সাথে বাস্তবের কোনো মিল খুঁজে পায় না, তখন সে পাগলের মতো হয়ে যায়। ও তো নিজের মনে একটা গল্প তৈরি করে রেখেছিল যে আমি ওকে ছেড়ে দিলেও ও আজীবন আমার জন্য কাঁদবে, আমার অপেক্ষায় বসে থাকবে। কিন্তু
তুমি যখন দিব্যি নিজের কাজ করছো, হাসছো, নিজের জীবনে এগিয়ে যাচ্ছ, তখন ওর ওই বানানো গল্পটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ওর ইগোতে একটা বিশাল হাতুড়ির ঘা পড়বে। ওর মনে হবে আমি কি তাহলে এতটাই মূল্যহীন? আমার কি ওর জীবনে কোনো দরকারই ছিল না? এই যে চরম অপমানবোধ, এই অস্তিত্ব সংকটের যন্ত্রণা ওকে রাতের পর রাত জাগিয়ে রাখবে। ও তখন ছটফট করবে শুধু তোমার কাছ থেকে একটা ছোট প্রমাণ পাওয়ার জন্য যে তুমি আজও ওকে মনে রেখেছো। ও হয়তো অন্য কারোর ফোন থেকে তোমার প্রোফাইল ঘাঁটবে, তোমার বন্ধুদের কাছে তোমার নামে মিথ্যে কথা বলে একটা রিয়াকশন বের করার চেষ্টা করবে। ও চাইবে তুমি রেগে গিয়ে ওকে একটা মেসেজ করো, কারণ তোমার ওই রাগের মেসেজটাই হবে ওর ডুবতে থাকা ইগোর জন্য একটা লাইফ জ্যাকেট। ও বুঝতে পারবে যে তুমি আজও ওকে গুরুত্ব দিচ্ছ। কিন্তু ঠিক এখানেই তোমাকে তোমার ওই ইসিজি মেশিনের ফ্ল্যাট লাইনটা ধরে রাখতে হবে। ওকে কোনো লাইফ জ্যাকেট দেওয়া চলবে না। ওকে ওর নিজের তৈরি করা ওই ইগনোরের সমুদ্রে একটু একটু করে ডুবতে দিতে হবে। ওকে বুঝতে দিতে হবে যে ওর বেঁচে থাকা বা মরে যাওয়া নিয়ে তোমার পৃথিবীতে একটা পাতাও নড়বে না। কি বললাম বুঝতে পারছো? আর ঠিক এই সময়টাতেই শুরু হবে ওর সবচেয়ে নোংরা এবং মরিয়া একটা মনস্তাত্ত্বিক খেলা। সাইকোলজিতে একে বলা হয় ব্রেড ক্রাম্বিং। যখন ও দেখবে তোমার ওর সমস্ত হিসেব নিকাশ ভুল প্রমাণিত হয়েছে, তোমার ওই নিষ্পৃহতা বা ইগনোরতা বরফ ও কোনোভাবেই গলাতে পারছে না, তখন ও ছোট ছোট টোপ ফেলতে শুরু করবে। হয়তো হুট করে একদিন তোমার কোনো একটা পুরনো ছবিতে একটা লাইক দিয়ে আবার সেটা তুলে নেবে। হয়তো কোনো অচেনা নাম্বার থেকে একটা সাধারণ মেসেজ আসবে, কেমন আছো? অথবা ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এমন কিছু স্যাড কোট বা গান দেবে যা দেখে তোমার মনে হবে ও হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে এবং তোমার জন্য কষ্ট পাচ্ছে। বন্ধু, খুব সাবধান হও এই জায়গায়, খুব সাবধান। এটা ওর কোনো অনুশোচনা নয়, এটা হলো ওর ডুবতে থাকা ইগোর বাঁচার শেষ চেষ্টা। ও একটা ইমোশনাল বড়শি ছুঁড়ে দেখতে চাইছে যে তুমি আজও সেই বড়শির টোপ গেলার জন্য তৈরি আছো কিনা। ও মেসেজের উত্তর তুমি যদি ওই মেসেজের উত্তর দিলে বা রিয়াক্ট করলেই ওর ইগো তার প্রয়োজনীয় অক্সিজেন আবার পেয়ে যাবে এবং ও আবার আগের মতো তার রূপটা পাল্টে ফেলবে। এই চরম এবং সবচেয়ে কঠিন মুহূর্তটাতে তোমাকে প্রয়োগ করতে হবে মনস্তত্ত্বের সবচেয়ে অভেদ্য এবং শীতলতম ঢাল, দ্য গ্রেক রক মেথড। রাস্তার ধারে পড়ে থাকা একটা সাধারণ ধূসর রঙের পাথরকে তুমি কি কখনো খেয়াল করেছো? তার ওপর রোদ পড়লে সে হাসে, না বৃষ্টি পড়লে সে কাঁদে, নাকি এমন কেউ যদি তাকে লাথিও মেরে যায় বা কোনো প্রতিক্রিয়া দেখায়? কিচ্ছু করে না। সে জাস্ট নিজের জায়গায় পড়ে থাকে, অত্যন্ত বোরিং, অনুভূতিহীন এবং নিষ্পৃহ একটা অস্তিত্ব। তোমাকে ঠিক ওই পাথরটার মতোই হয়ে যেতে হবে। ও যদি কোনোভাবে তোমার সামনে এসেও পড়ে, তুমি রাস্তা বদলে পালিয়ে যাবে না, কারণ পালিয়ে যাওয়া মানেও তুমি প্রমাণ করছো যে ওকে দেখে তুমি ভয় পাচ্ছ বা নার্ভাস হচ্ছ। তুমি সোজা ওর চোখের দিকে তাকাবে, কিন্তু তোমার ওই দৃষ্টিতে কোনো চেনা মানুষের উষ্ণতা থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। তোমার চোখ হবে একটা অপরিচিত অচেনা মানুষের মতো একদম শূন্য। তুমি ওর দিকে এমন ভাবে তাকাবে যেন একটা কাঁচের দেওয়ালের ওপারে কোনো একটা ছায়া দাঁড়িয়ে আছে। প্রাচীন ভারতীয় দর্শনে এবং শ্রীমদ্ ভগবদ গীতায় একটা অত্যন্ত শক্তিশালী কথা বলা হয়েছে, অনাসক্তি বা যোগ, দ্য ল অফ ডিটাচমেন্ট। তুমি যখন কোনো কিছুর প্রতি তোমার আসক্তি, তোমার মোহ, এমনকি তোমার ঘৃণাকেও সম্পূর্ণভাবে ত্যাগ করো, তখন মহাবিশ্বের শক্তির সমীকরণ পুরোপুরি উল্টে যায়। তুমি যখন কাউকে মন থেকে সম্পূর্ণভাবে ছেড়ে দাও, ঠিক তখনই সেই মানুষটা তোমার অভাবটা সবচেয়ে গভীরভাবে টের পায়। তুমি ওর কাছে এমন একটা আয়না হয়ে যাবে যে আয়না দাঁড়ালেও ও নিজের প্রতিবিম্ব দেখতে পাবে না। এতদিন তোমার চোখের দিকে তাকালে ও নিজের ক্ষমতা দেখতে পেত, নিজের অহংকার দেখতে পেত। আজ আজ তোমার এই শূন্য দৃষ্টির সামনে দাঁড়িয়ে ও শুধু নিজের কুৎসিত, স্বার্থপর এবং অসহায় রূপটা দেখতে পাবে। জানো তো, মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে, মৃত্যুকে পায় না, মানুষ সবচেয়ে বেশি ভয় পায় অস্তিত্বহীনতা বা অবলিভিশনকে। যখন কেউ বুঝতে পারে যে পৃথিবীর কোনো একটা কোণায় তার আর কোনো দাম নেই, তার অস্তিত্বটাই কারুর কাছে একটা শূন্যতায় পরিণত হয়েছে, তখন সেই মানুষের আত্মা আক্ষরিক অর্থেই যন্ত্রণায় ডুকরে কেঁদে ওঠে। ও যখন রাতে একা নিজের ঘরে শুয়ে থাকবে, তখন ওর ব্রেন ওকে বারবার মনে করাবে যে ও নিজের হাতে একটা এমন মানুষকে খুন করেছে যে মানুষটা ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো। ও বুঝতে পারবে যে তুমি আর কোনোদিন ওর জন্য কাঁদবে না, তুমি আর কোনোদিন ওর কাছে কৈফিয়ত চাইবে না। তোমার এই চরম শূন্যতা ওর বুকে একটা পাথরের মতো চেপে বসবে, যে পাথরটা
ও না পারবে গিলতে, না পারবে উগরে ফেলতে। যে মানুষটা তোমার চোখের জলের দাম দেয়নি, সে তোমার নীরবতার ভারে তিলে তিলে পিষ্ট হতে শুরু করবে। ও তোমার একটা কথার জন্য, একটা গালির জন্য, তোমার পুরনো সেই ভালোবাসার এক ফোঁটা স্পর্শ পাওয়ার জন্য ভিখারির মতো হাত বাড়াবে। কিন্তু তোমার ওই ব্ল্যাক হোলের মতো শূন্যতার দেওয়াল ভেদ করে ও আর কোনো দিনই তোমার কাছে পৌঁছাতে পারবে না। তুমি কি জানো বন্ধু, মহাবিশ্বের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভয়ঙ্কর নিয়মটা কি? মহাবিশ্ব কখনো কোনো ঋণ বাকি রাখে না। কর্মফল বা কার্মা কোনো সাধু সন্ন্যাসীদের বানানো মিথ্যা গল্প নয়। এটা হলো ফিজিক্সের নিউটনের তৃতীয় সূত্রের মতো একটা চরম বাস্তব, সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া। তুমি মহাবিশ্বে যা ছুঁড়ে দেবে, ঠিক সেটাই চক্রবৃদ্ধি হারে তোমার কাছে ফিরে আসবে। যে মানুষটা তোমার পবিত্র ভালোবাসাকে পায়ে মারিয়ে, তোমার চোখের জলকে তাচ্ছিল্য করে নিজের মিথ্যা অহংকারের দুনিয়া সাজাতে গেছে, সে হয়তো আজ খুব হাসছে, তাই না? খুব সুখে আছে। কিন্তু প্রকৃতির আদালতে ওর বিচার অলরেডি শুরু হয়ে গেছে। তোমার এই চরম ইগনোর, তোমার এই ইমোশনাল ডেথ বা ইগনোর বা উপেক্ষা বা নিস্পৃহতা, এটাই হলো প্রকৃতির সেই নীরব ফাঁসি। ও যখন তোমার দিক থেকে কোনো রিয়াকশন পাবে না, যখন ও দেখবে তুমি ওর প্রতি কোনো রাগ, ঘৃণা বা ভালোবাসার বিন্দুমাত্র প্রমাণ রাখছো না, তখন ওর নিজের ভেতরে তৈরি হওয়া বিষাক্ত অহংকারটা ওর নিজেকেই ভেতর থেকে শেষ করতে শুরু করবে। তুমি ওকে ব্লক করে বা ওর ওপর প্রতিশোধ নিয়ে প্রকৃতির সেই বিচারটাকে নিজের হাতে তুলে নিও না। তুমি শুধু চুপচাপ সরে দাঁড়াও। তুমি শুধু একটা মৃত সরল রেখা হয়ে যাও। যেটা ওই ইসিজি মেশিনের কথা বলছিলাম, যে মানুষ মারা গেলে তখন ওই ইসিজি মেশিনের লাইনটা একদম সরল রেখা হয়ে যায়, এরকম হয়ে যাও। এরপর দেখো প্রকৃতির নিজের হাতে নেওয়া প্রতিশোধটা কতটা নির্মম এবং নিখুঁত হয়। ও যখন ওর নতুন জীবনের মিথ্যা মোহগুলো থেকে ধাক্কা খাবে, যখন স্বার্থের পৃথিবীতে ওর ওই কাঁচের মতো অহংকারটা ভেঙে চুরমার হবে, তখন ওর ওই নীরব শূন্যতাই শুধু একটা মানুষের নামই প্রতিধ্বনিত হবে, আর সেটা হলো তুমি। তোমার নামই বারবার ওর প্রতিধ্বনিত হবে। ও বুঝতে পারবে যে ও নিজের হাতে একটা মহামূল্যবান হিরে ড্রেনে ফেলে দিয়েছে, কিন্তু তখন বড্ড দেরি হয়ে যাবে। তোমার ওই ব্ল্যাক হোলের মতো শূন্যতার দেওয়াল ও আর কোনো দিন টপকাতে পারবে না, কোনো দিন না। কিন্তু বন্ধু, এতক্ষণ তো আমরা ওর পতনের কথা বললাম, ওর অহংকার ভাঙার কথা বললাম। তাই ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি তোমার ওই ক্ষতবিক্ষত ক্লান্ত আত্মাটার সাথে দুটো কথা বলতে চাই। তুমি লোহা থেকে তলোয়ার তৈরি হতে দেখেছো? যখন কাঁচা লোহাকে হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলন্ত আগুনে পোড়ানো হয়, আর তার ওপর বিশাল বিশাল ভারী হাতুড়ি দিয়ে নির্দয়ভাবে আঘাত করা হয়, তখন লোহাটা হয়তো ভাবে যে তাকে শেষ করে দেওয়া হচ্ছে, তাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু আগুন আর হাতুড়ির সেই চরম আঘাত, সেই বিভৎস যন্ত্রণার সহ্য করার পরেই ওই সাধারণ মূল্যহীন কাঁচা লোহাটা পরিণত হয় একটা অজেয়, ধারালো এবং মহামূল্যবান তলোয়ারে। তোমার জীবনে যে এই যে আঘাতগুলো এলো, এই যে বিশ্বাসঘাতকতার আগুন তোমাকে পুড়িয়ে দিল, এই যে চোখের জলের বন্যা বয়ে গেল, তুমি কি ভাবছো এগুলো তোমাকে ধ্বংস করার জন্য এসেছে? না, একদমই না। এগুলো এসেছিল তোমার ভেতরের ওই দুর্বল, অন্যের ওপর নির্ভরশীল মানুষটাকে পুড়িয়ে ছাই করে দিয়ে তোমার ভেতরের আসল অজেয় তলোয়ারটাকে জাগিয়ে তোলার জন্য। যে মানুষটা তোমার মূল্য বোঝেনি, যে তোমাকে ধোঁকা দিয়েছে, সে আসলে সেই হাতুড়ি। মহাবিশ্ব তাকে পাঠিয়েছিল তোমাকে আঘাত করে তোমার ভেতরের আসল শক্তিটাকে ধারালো করে দেওয়ার জন্য। আর আজ ওর কাজ শেষ। এখন ওই হাতুড়িটাকে জং ধরার জন্য তার নিজের অহংকারের আস্থা কুড়ে ছুঁড়ে ফেলে দাও। ওই হাতুড়ির আর কোনো দরকার তোমার জীবনে নেই। তাই বিখ্যাত সুফি সাধক কবি জালালউদ্দিন রুমি একটা মহাজাগতিক কথা বলে গেছেন। কি বলেছেন? যেখান দিয়ে তুমি আহত হও, ঠিক সেখান দিয়েই তোমার ভেতরে ঈশ্বরের আলো প্রবেশ করে। তোমার বুকের বাঁ দিকের ওই ক্ষতটা কোনো দুর্বলতা নয়, ওটা হলো সেই দরজা যেখান দিয়ে এবার তোমার জীবনে নিজের প্রতি ভালোবাসা এবং সম্মানের আলো প্রবেশ করবে। তুমি কার জন্য নিজের এই মহামূল্যবান জীবনটাকে নরক বানাচ্ছ? কার জন্য? যে মানুষটা আজ রাতে অন্যকারের কথা ভেবে হাসছে তার জন্য? নাকি যে মানুষটা তোমার বুক ফাটা আর্তনাদ শুনেও একবার ফিরে তাকায়নি তার জন্য? একটা অন্ধ মানুষের সামনে পৃথিবীর সবচেয়ে দামি কোহিনূর হিরে রেখে দিলে সে যেমন সেটাকে সাধারণ কাঁচের টুকরো ভেবে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়, ওই মানুষটাও তোমার ভালোবাসার সাথে ঠিক সেটাই করেছে। এতে কোহিনূরের দাম এক পয়সা কমে যায় না, ক্ষতিটা শুধু ওই অন্ধ মানুষটারই হয়।
তাই আজ রাতে নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জলটা শেষবারের মতো মুছে ফেলো। নিজের এই সুন্দর মুখটার দিকে তাকিয়ে নিজেকে কথা দাও, যে চোখ দিয়ে তুমি এত সুন্দর একটা স্বপ্ন দেখেছিলে সেই চোখে আর কোনো দিন কোনো অবস্থাতেই কোনো বিশ্বাসঘাতকের জন্য এক ফোঁটা জলও আনবে না। তুমি প্রতিশোধের ওই ভারী বোঝাটা নিজের পিঠ থেকে নামিয়ে ফেলে দাও। কারণ ঘৃণা বা রাগ পুষে রাখা মানে হলো তুমি নিজের ভেতরে একটা জ্বলন্ত কয়লা চেপে ধরে আছো অন্য কাউকে ছোঁড়ার জন্য, আর তাতে সবার আগে তোমার নিজের হাতটাই পুড়ছে। কয়লাটা ফেলে দাও বন্ধু, জ্বলন্ত কয়লাটা ফেলে দাও, তোমার হাতটা বেঁচে যাবে। ব্লক করার সস্তা নাটক বন্ধ করো, শুধু অনন্ত সীমাহীন ইগনোর দিয়ে ওকে ওর অস্তিত্বের শূন্যতায় মিলিয়ে যেতে দাও। তুমি কোনো সাধারণ মানুষ নও বন্ধু, তুমি হলে সেই ফিনিক্স পাখি যে নিজের পুড়ে যাওয়া ছাই থেকে আবার নতুন করে আরো ভয়ঙ্কর সুন্দর হয়ে জন্ম নিতে জানে। আসল জয় ওকে কাঁদানোর মধ্যে নেই, আসল জয় হলো নিজের হারিয়ে যাওয়া সেই পুরনো রাজকীয় হাসিটাকে আবার ফিরিয়ে আনা। যেদিন তুমি ওকে ছাড়াই নিজের জীবনে চরম সফল হবে, যেদিন তুমি নিজেকে পাগলের মতো ভালোবাসতে শিখবে, সেদিন গোটা দুনিয়া তোমার প্রেমে পড়তে বাধ্য হবে। তাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে নিজের আত্মাকে সাক্ষী রেখে বুকের ভেতরের সমস্ত যন্ত্রণা আর ক্ষোভকে একসাথে মিলিয়ে কমেন্ট বক্সে তোমার জীবনের এই শ্রেষ্ঠ জাগরণের হুঙ্কারটা গোটা মহাবিশ্বকে জানিয়ে যাও। আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেব না, আমি ব্লক করব না, আমি তাকে চিরকালের মতো ইগনোর করতে শিখে গেছি। আমি আজ থেকে শুধুই আমার, কি লিখবে, আমি আজ থেকে শুধুই আমার। খুব ভালো থেকো, নিজের ওই সুন্দর হাসিটা আর কখনো হারিয়ে যেতে দিও না। নিজেকে অনেক অনেক ভালোবাসতে শেখো। তোমার এই নতুন জন্মে, তোমার এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আমি সব সময় তোমার সাথে আছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার বিজয়ের ঠিক ওপারেই। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তোমাদের কমেন্ট পেলে না আমার এই পরিশ্রম অনেক সার্থক হয়। প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড গরমে ঘামছি, তবুও আমি ভিডিওটা রেকর্ড করছি। তো সবাই ভালো থেকো। তোমরা যদি বোঝো নিজেদের জীবনকে সুন্দর করে সাজাতে পারো, কষ্টগুলোকে একেবারে লাথি মেরে দূরে সরিয়ে আবার নিজেকে ভালোবাসতে শেখো, নিজের জীবনে ফিরিয়ে আনো, নিজের আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচো, তাহলেই আমার পরিশ্রম সার্থক বন্ধু। অবশ্যই আমার কথাগুলো শুধু শোনার জন্য নয়, অবশ্যই বুঝে বিশ্লেষণ করে নিজের মনকে সেভাবে পরিচালিত করো। যে মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, তুমি যতই তাকে ভালোবাসো না কেন, তুমি তাকে তোমার জীবনে আর রেখো না। ওই মায়াটাকে তুমি ত্যাগ করো, ওকে ব্লক করো না, ওকে শুধু জাস্ট ইগনোর করো, নিজের মন থেকে ইগনোর করো। আরে ফোনে ব্লক করা মানে তো মনে ব্লক করা নয়। যদি একান্তই ব্লক করতে হয় তাহলে তুমি নিজের মনটাকে ব্লক করে দাও তার প্রতি। আর ওই যে ইসিজি মেশিনের কথা বললাম, মানুষ যখন জীবিত থাকে তখন কিন্তু ইসিজি মেশিনের যে ওই কাঁটাটা সেটা কিন্তু ওঠানামা করে, কিন্তু যখনই মানুষ মারা যায় একদম স্থির হয়ে যায়। তোমাকে আমি বলছি যে তুমি সেরকম হয়ে যাও ওর কাছে, অ্যাটলিস্ট ওর কাছে সেরকমটা হয়ে যাও। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিজেদের এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসো। আমি সেটার অপেক্ষায় থাকবো। তোমরা সবাই ভালো থাকো, এটাই আমার সার্থকতা এনে দেবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। পরবর্তী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও।